ॐ संसारार्णवघोरे जः कर्णधारो स्वरूपकः नमस्तस्तु रामकृष्णाय तस्मै श्रीगुरवे नमः। लज्जापटावृते नित्यं स्वारदे ज्ञानदायिके पापेभ्यो नः सदा रक्षं कृपामयी नमोस्तुते। ॐ नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। আজকে একটা ছোট্ট ঘোষণা আছে। আমাদের রামকৃষ্ণ বেদান্ত মঠ থেকে একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছে, যেখানে আমাদের নিত্য, এখন তো এই সভা ইত্যাদি এই করোনার জন্যে বন্ধ আছে, আমাদের নিত্যকার অনুষ্ঠান, এই তারপরে ভাষণ এই ইউটিউব চ্যানেলে আমাদের রোজ আপলোড করে দেওয়া হয়। আপনারা যারা শুনছেন তারা দয়া করে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমাদের নিত্যকার যা অনুষ্ঠান তার নোটিফিকেশানগুলো আপনাদের কাছে যথারীতি চলে যাবে। স্বামীজি ঠাকুরের কাছে আদেশ পেয়েছিলেন বিদেশে যাবার। স্বামীজি তারপর তাও মনে একটু সংশয় ছিল, তিনি আমাদের মা জননীকে চিঠি লিখলেন যে বিদেশে যাবার জন্যে এইরকম মায়ের অনুমতি চাই, এইভাবে চিঠি লিখলেন। মা চিঠি পেয়ে নরেনের খুব আনন্দিত হলেন, কিন্তু বিদেশে যাবার কথা শুনে মা একটুখানি চিন্তিত ছিলেন। কিন্তু সেই রাত্রিতেই মাও স্বামীজির মতো দেখলেন ঠাকুর সমুদ্রের ওপর দিয়ে চলে যাচ্ছেন এবং স্বামীজিকে ডাকছেন। তা এইটা দেখে মা চিঠি লিখে দিলেন, হ্যাঁ বাবা, তুমি বিদেশে যাও। যথারীতি স্বামীজি সেই চিঠি পেয়ে আবার স্বামীজির ভক্তরা নির্দেশ দিয়ে দিলেন, তোমরা এবারে জনগণের থেকে টাকা সংগ্রহ করো, সেই সংগৃহীত টাকা থেকে বিদেশ যাবার ব্যবস্থা করো। টাকা সংগ্রহ হয়ে গেল এবং বিদেশ যাবার টিকিটও হয়ে গেল। স্বামীজির বিদেশ যাবার দিন ধার্য হয়েছিল 31শে মে 1893 খ্রিস্টাব্দ। কিন্তু এর মধ্যে আবার খেতড়ির রাজার একান্ত সচিব জগনমোহন এসে স্বামীজিকে অনুরোধ করলেন, আপনার আশীর্বাদে মহারাজের একটা পুত্র সন্তান লাভ হয়েছে, মহারাজের একান্ত অনুরোধ আপনি গিয়ে সন্তানকে একটু আশীর্বাদ করে দিয়ে আসবেন। স্বামীজি বললেন, দেখুন এখন আমার যা অবস্থা, আমার বিদেশ যাবার দিন নির্দিষ্ট হয়ে গেছে, এই অবস্থায় আমার পক্ষে খেতড়ি যাওয়া ঠিক সম্ভব হবে না। কিন্তু অনেক অনুনয় বিনয় করে বলার পর স্বামীজি তার অনুরোধ আর ফেলতে পারলেন না। স্বামীজিকে খেতড়ি যেতেই হলো। খেতড়ি গিয়ে পুত্রকে আশীর্বাদ করতে হলো এবং জগনমোহনজি স্বামীজিকে আবার খেতড়ি থেকে বোম্বাই পর্যন্ত এসে পৌঁছে দিয়েছিলেন এবং রাজার কিছু বস্ত্রাদি দিয়েছিলেন, সেইগুলো স্বামীজিকে দিয়ে দিলেন এবং স্বামীজিকে 31 তারিখ জাহাজে তুলে দিয়ে এলেন। স্বামীজি পেনিনসুলার নামক জাহাজে বিদেশে পাড়ি দিলেন। জাহাজ বম্বে থেকে প্রথমে সিংহল গেল, সিংহল থেকে
সিঙ্গাপুর গেল, সিঙ্গাপুর থেকে হংকং, হংকং থেকে জাপান, তারপর প্রশান্ত মহাসাগরের জলরাশি ভেদ করে কানাডার ভ্যাঙ্কুভার শহরে পৌঁছলেন। সম্ভবত সেই তারিখটা ছিল 25শে জুলাই 1893 খ্রিস্টাব্দ। স্বামীজি ভ্যাঙ্কুভার থেকে ট্রেনে করে চিকাগো এলেন। স্বামীজি দেখলেন বিরাট শহর, বিশাল বিশাল অট্টালিকা, প্রাসাদ, লোকজনে পরিপূর্ণ। তখন ওই চিকাগো শহরে ওয়ার্ল্ড ফেয়ার চলছিল, যার দরুন অনেক লোকের সমাগম হয়েছিল। স্বামীজি অনেক লোককে জিজ্ঞাসা করলেন, কেউ সঠিক কিছু বলতে পারলেন না। আর স্বামীজির খুব চিন্তা হলো যে চিকাগো শহর অত্যন্ত ব্যয়বহুল শহর। স্বামীজির কাছে যতটুকু টাকা ছিল সেই টাকা দিয়ে অত দিন থাকা যাবে না। স্বামীজি শুনেছিলেন যে ধর্ম মহাসভা হবে 11ই সেপ্টেম্বর, সুতরাং অত দিন স্বামীজির কিছুতেই চিকাগো শহরে থাকা সম্ভব নয়। স্বামীজি তখন দেশে চিঠি লিখলেন যে আমার পক্ষে বোধহয় এবার আর ধর্ম সম্মেলনে সম্মেলনে অংশগ্রহণ করা আর সম্ভব নয়। যদি তোমরা কিছু টাকা পাঠাও তাহা হইলে হয়তো সম্ভব হইবে। আর স্বামীজি এটাও শুনলেন, বোস্টন বলে একটা শহর ছিল, বোস্টন শহরে শিক্ষিত লোকেরা বাস করত, কিন্তু ওখানে খরচাপাতিও চিকাগোর তুলনায় অনেক কম। স্বামীজি তখন অনেক চিন্তা করে বোস্টন শহরে চলে গেলেন। স্বামীজি চিকাগো থেকে ট্রেনে করে বোস্টন অভিমুখে যাত্রা করলেন। বোস্টনে যে ট্রেনে উঠেছিলেন সেই ট্রেনে ব্রিজি মোডেস বলে গ্রামের একজন বয়স্ক ভদ্রমহিলার সঙ্গে স্বামীজির দেখা হয়ে গেল। ভদ্রমহিলার নাম ছিল কেট সানবার্ন। ভদ্রমহিলার স্বামীজির কথাবার্তা খুব পছন্দ হয়ে গেল। ভদ্রমহিলা স্বামীজিকে অনুরোধ করলেন তার গ্রামেতে খামার বাড়িতে যেন স্বামীজি থাকেন। স্বামীজি দেখলেন যে স্বামীজির যদি ওইখানে থাকে ভদ্রমহিলার খামার বাড়িতে, তাহলে স্বামীজির রোজ 1 পাউন্ড করে বেঁচে যাবে, অর্থ সাশ্রয় হবে, স্বামীজির কাজও সম্পূর্ণ হয়ে যাবে। স্বামীজি রাজি হয়ে গেলেন, তার খামার বাড়িতে ছিলেন। কিন্তু স্বামীজি দেখলেন যে ওই বৃদ্ধা ভদ্রমহিলা যে স্বামীজিকে খামার বাড়িতে নিয়ে এসেছিলেন, তার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভদ্রমহিলা তার চেনা জানা সমস্ত লোককে আমন্ত্রণ করে আনতেন ও একজন কৃষ্ণাঙ্গ কিম্ভূত কিমাকার পোশাক পরা লোককে দেখিয়ে তিনি খুব আনন্দ পেতেন। আর লোকে কেউ কেউ বা স্বামীজিকে বিদ্রূপ করত। এমনি রাস্তাঘাটে স্বামীজি যদি বেরোতেন, ওই রকম পোশাক পরে গেলে বাচ্চা ছেলেরা পোশাক ধরে টানত। স্বামীজি এই সকল কিছু সহ্য করে ওইখানেই ছিলেন। একদিন বোস্টন থেকে মিস্টার রাইট বলে এক ভদ্রলোক অধ্যাপক মিস্টার রাইট দেখা করতে এলেন। স্বামীজিকে মিস্টার রাইট বোস্টনে তার বাড়িতে নিয়ে গেলেন। তিনি ছিলেন হার্ভার্ড ইউনিভার্সিটির গ্রিক ভাষার অধ্যাপক। স্বামীজি মিস্টার রাইটের বাড়ি থাকলেন। মিস্টার রাইট, মিসেস রাইট স্বামীজিকে বিশেষ শ্রদ্ধার চোখে দেখতেন। মিসেস রাইট চিঠিপত্র ইত্যাদিতে স্বামীজির সম্বন্ধে
উচ্ছ্বসিত প্রশংসা করে তার বান্ধবীদের কাছে লিখতেন যে ভারত থেকে এক সন্ন্যাসী এসেছেন, তার হাঁটা চলা কথা বলা সব কিছুই একটা খুব অদ্ভুতভাবে আকর্ষণীয় ছিল তার কাছে। তিনি এইভাবে লিখতেন। মিস্টার রাইটের বাড়িতে অনেকে আসতো, স্বামীজির সঙ্গে কথা বলতো এবং কথা বলে প্রত্যেকেই স্বামীজির কাছে খুব প্রীত হতেন। মিস্টার রাইট যখন বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামীজির যাবার কথা শুনলেন, উনি বললেন, আমি আপনাকে চিঠি লিখে দেব কর্তৃপক্ষের কাছে। এবং চিঠিতে কি লিখেছিলেন জানেন? যে আমাদের সকল অধ্যাপককে এক করলেও এর সমান হবে না। তিনি চিঠি লিখে দিলেন এবং একটি ঠিকানাও লিখে দিলেন। স্বামীজিকে বললেন, আপনি এবার আবার চিকাগোতে ফিরে যান। চিকাগোতে ফিরে এই ঠিকানা লিখে দিলাম, এইখানে দেখাবেন, আর এই চিঠি লিখে দিলাম পরিচয়পত্র, আপনি ধর্ম মহাসম্মেলনের যেখানে কর্তৃপক্ষ, সেই কর্তৃপক্ষকে দেখাবেন। স্বামীজি যথাসময় চিকাগো শহরে পৌঁছলেন, কিন্তু পৌঁছে দেখেন যে স্বামীজিকে যে ঠিকানাটা লিখে দিয়েছিলেন, সেই ঠিকানাটা স্বামীজি খুঁজে পাচ্ছেন না। স্বামীজি সারা দিন একে ওকে জিজ্ঞেস করে অত বড় শহরে কেউ স্বামীজিকে কিছু সাহায্য করতে পারলেন না। স্বামীজি রাত্রির বেলায় অবসন্ন দেহে স্টেশনের একটা বিরাট বাস্কের মধ্যে স্বামীজি শুয়ে পড়লেন। কিন্তু প্রচণ্ড ঠান্ডায় স্বামীজি সারা রাত ঈশ্বর চিন্তা করে কাটিয়ে দিলেন। পরের দিন ভোরবেলায় স্বামীজি ক্ষুধার্ত অবস্থায় রাস্তায় বেরিয়েছেন। এ তো ভারতবর্ষ নয় যে সন্ন্যাসীদের দেখলে ভিক্ষা দেবে, কিছু অর্থ দেবে। এটা ছিল আমেরিকা। এখানে ভিক্ষা ওরা জানে না, ভিক্ষুক ওরা জানে না, ভিক্ষুককে টাকা দিতে হয় তাও জানে না। স্বামীজি অবসন্ন দেহে হ্রদের পাশে একটা অট্টালিকার পাশে বসে পড়লেন রাস্তায়। তার কিছুক্ষণ বাদে সামনের বাড়ির দরজা থেকে একটি সম্ভ্রান্ত ঘরের ভদ্রমহিলা বেরোলেন। বেরিয়ে স্বামীজিকে জিজ্ঞাসা করলেন, আপনি কি ধর্ম সম্মেলনে যোগ দেবার জন্য চিকাগোতে আসিয়াছেন? স্বামীজি বললেন, হ্যাঁ, এইটুকু কথাই হচ্ছে যথেষ্ট। ভদ্রমহিলা স্বামীজিকে সাদরে নিজেদের বাড়িতে নিয়ে এলেন। বিরাট অট্টালিকা, খুব ধনাঢ্য ব্যক্তি। এই ব্যক্তি ছিলেন J.W. হেল। এই J.W. হেল এই ঠিকানা, এখানেই স্বামীজির থাকার কথা ছিল। প্রভুর ইচ্ছেতে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেল। মিস্টার হেল, মিসেস হেল স্বামীজিকে বিশেষ যত্ন করতেন। তার বাড়িতে রেখে দিলেন। তার দুটো মেয়ে ছিল আর দুজন ভাইঝি ছিল। তাদের সঙ্গেও স্বামীজির খুব হৃদ্যতা হয়ে গেল। মিস্টার হেল, মিসেস হেলকে স্বামীজি বলতেন ফাদার পোপ, আর মিসেস হেলকে বলতেন মাদার চার্চ বলতেন। এইভাবে স্বামীজি সম্বোধন করতেন। চিরকাল স্বামীজির সঙ্গে এই হেল পরিবারের সঙ্গে একটা হৃদ্যতার সম্পর্ক ছিল। মিসেস হেলের সঙ্গে ধর্ম সম্মেলনের কর্তৃপক্ষের সঙ্গে পরিচয় ছিল। একদিন স্বামীজিকে মিসেস হেল সেখানে নিয়ে গেলেন
এবং স্বামীজির পরিচয়পত্র, যেটা রাইট লিখে দিয়েছিলেন অধ্যাপক রাইট, সেইটা দেখালেন। তারা বুঝতে পারলেন স্বামীজি হিন্দু ধর্মের প্রতিনিধি হয়ে আজকে চিকাগো ধর্ম মহাসম্মেলনে যোগদান করতে এসেছেন। স্বামীজির নাম গৃহীত হয়ে গেল এবং স্বামীজিকে বললেন, যেমন যেমন বলে দিলেন ধর্ম সম্মেলনের সম্বন্ধে সব কিছু স্বামীজিকে জানিয়ে দিলেন। এইবারে স্বামীজি ধর্ম সম্মেলনের অতিথি হয়েছেন। ওনাদের নিয়ম অনুসারে এক একজন ব্যক্তির বাড়িতে অতিথিদের রাখার জন্য নির্দিষ্ট হয়েছিল। স্বামীজির থাকার ব্যবস্থা হয়েছিল মিস্টার লায়ন বলে এক ভদ্রলোকের বাড়িতে। মিস্টার লায়নের বাড়িতে আরও শ্বেতাঙ্গ অতিথিদের থাকার ব্যবস্থা হয়েছিল। মিস্টার লায়ন মনে মনে ভাবলেন স্বামীজির জন্যে আলাদা একটা হোস্টেলে থাকার ব্যবস্থা করে দেবেন, কারণ ওই যে শ্বেতাঙ্গ যারা অতিথি ছিল তারা ওই কৃষ্ণাঙ্গ অতিথির সঙ্গে থাকা ঠিক পছন্দ করবে না। যদি কিছু ভেবে তার বাড়ি থেকে চলে যায় তাহলে তিনি খুব মনক্ষুণ্ণ হবেন। কিন্তু মিস্টার লায়ন স্বামীজির সঙ্গে কথা বলে এত ভালো লেগে গেল যে স্বামীজিকে উনি বললেন যে আপনাকে আমি আর এ বাড়ি থেকে কোথাও যেতে দেব না, যতদিন ধর্ম সম্মেলন হবে আপনি আমার বাড়িতে থাকবেন। স্বামীজি রইলেন। নির্দিষ্ট দিন সেই 11ই সেপ্টেম্বর 1893 খ্রিস্টাব্দে আর্ট ইনস্টিটিউশনের সামনে স্বামীজি গেলেন। স্বামীজিকে অভ্যর্থনা করে ভেতরে নিয়ে গেলেন। স্বামীজি আলাসিঙ্গাকে চিঠি লিখেছেন পরে যে আমি গিয়ে দেখি বিরাট মঞ্চ, সেখানে সমস্ত লোক গিয়ে বসে আছে, আর ওপরে বারান্দাতে 6-7 হাজার বুদ্ধিজীবী আমেরিকান ভদ্রলোক ভদ্রমহিলারা সমস্ত বসে আছে। স্বামীজি প্রথম মতো দেখে একটু ভয় পেয়ে গেছিলেন। স্বামীজি বলছেন আমার গলা শুকনো হয়ে গেল। স্বামীজি চুপ করে বসে আছেন। প্রথম অধিবেশন 10টার সময় শুরু হলো। 10 ঘন্টা নিদান হলো। ওই ধর্ম সম্মেলনে ইহুদি ধর্মের প্রতিনিধি ছিলেন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, তাও ধর্ম, কনফুসিয়াস, শিন্টো, পারসিক, ক্যাথলিক, গ্রিক চার্চ ও প্রোটেস্ট্যান্টের প্রতিনিধিগণ সব উপস্থিত ছিলেন। এইবার সভাপতি মিস্টার ব্যারোজ স্বামীজিকে বললেন, স্বামীজি এইবার আপনার ভাষণ দেবার জন্যে আমি নাম জানিয়ে দিচ্ছি। স্বামীজি বললেন এখন না, পরে। এইভাবে স্বামীজিকে 2-3বার বললেন। স্বামীজি 2-3বারই বললেন পরে। এই করে স্বামীজির আর প্রথম অধিবেশনে ভাষণ দেওয়া হলো না। এবারে দ্বিতীয় অধিবেশন শুরু হলো। সেখানেও প্রথমে 3 জন ভাষণ দেবার পর মিস্টার ব্যারোজ আর স্বামীজিকে জিজ্ঞেস না করেই স্বামীজির নাম ঘোষণা করে দিয়েছিলেন। স্বামীজি মঞ্চে এলেন, দাঁড়িয়ে আছেন ভাষণ দেবার জায়গায়। মিস্টার ব্যারোজ স্বামীজিকে পরিচয় করিয়ে দিলেন সকলের সঙ্গে। স্বামীজি বলছেন, মা সরস্বতীকে বন্দনা করলাম মনে মনে। তারপর হাত দুটো
যেভাবে আপনারা দেখেছেন স্বামীজির সেই ছবি সাইক্লোনিক মঙ্কের, সেই ভঙ্গিমায় বুকে হাত দুটো দিয়ে স্বামীজি বলতে শুরু করলেন, আমেরিকার ভগিনী ও ভাতৃগণ। শুধু এইটুকু সম্ভাষণ করলেন। এইটুকু সম্ভাষণ করার পর স্বামীজি দেখলেন হাততালি এত পড়েছে যে 2 মিনিট ধরে হাততালি চলতে লাগলো। স্বামীজি চুপ করে দাঁড়িয়ে রইলেন। হাততালি বন্ধ হলো। স্বামীজি নিজের বক্তব্য এবার শুরু করলেন। স্বামীজি কিন্তু প্রথম দিনে খুব ছোট্ট ভাষণ দিয়েছিলেন। স্বামীজি ঠাকুরের যত মত তত পথ, এই বাণীর ওপর স্বামীজি ভাষণ দিয়েছিলেন। স্বামীজি কোনো ধর্মের জয়গান করেননি, কোনো ধর্মের নিন্দা করেননি। সব ধর্মই হচ্ছে সত্য। ভারতবর্ষের মানুষের এই সনাতন বিশ্বাসকে তুলে ধরেছিলেন। স্বামীজি বলেছিলেন, আমি যে ধর্ম থেকে আজকে এইখানে এসে নিজেকে গর্বিত মনে করছি, সেই ধর্ম সকল ধর্মকে সত্য বলে বিশ্বাস করে, সকল ধর্মকে আপনার বলে অন্তর্ভুক্ত করে নেয়। আমি সেই বোধ করি সেই ধর্ম জগৎকে শিখিয়েছে সহিষ্ণুতা ও গ্রহিষ্ণুতা। আজ আমি এইখানে এসে আজ আমি সেই ধর্মেরই কথা আপনাদের 2-4টে বলবো। স্বামীজির বক্তৃতায় এত আন্তরিকতা ছিল যে অন্য আরো অনেকে অনেক বিদ্বজ্জন অনেক বক্তৃতা দিয়েছিলেন, অনেক ভাষণ দিয়েছিলেন, এত আন্তরিকতা তাদের ভাষণে ছিল না। সেই জন্যে স্বামীজির যখন বক্তৃতা শেষ হলো, ভাষণ শেষ হলো, তারপর স্বামীজি দেখেন যে কত আমেরিকান শিক্ষিত মহিলারা একের পর এক বেঞ্চ টপকে স্বামীজির কাছে আসছেন। এক বৃদ্ধা ভদ্রমহিলা, যিনি সেইটা দেখেছিলেন, তিনি পরে বলেছিলেন, তিনি দেখছেন আর ভাবছেন যে তুমি যদি এই অত্যাচার, মানে এই স্বামীজিকে যে হ্যান্ডশেক করতে আসছেন সেটাই উনি অত্যাচার বলে উল্লেখ করেছেন। বলে, তুমি এই এত অত্যাচার, এত কিছু যদি সহ্য করে থাকতে পারো, তবেই আমি বুঝবো তুমি ভগবান। স্বামীজি সেই অত্যাচার একদিন সহ্য করেননি। আমেরিকার সর্বত্র জায়গায় এই অত্যাচার, স্নেহের অত্যাচার হয়েছিল এবং স্বামীজি অবলীলা ক্রমে তা সহ্য করেছিলেন। স্বামীজিকে তারপর যখন নিয়ে এলেন ভাষণের পরে, যে বাড়িতে স্বামীজিকে রাখা হয়েছিল, বহু মূল্য বিছানার ওপর স্বামীজিকে স্বামীজিকে শোবার ব্যবস্থা করেছিল। স্বামীজি সেই খাটে শুয়ে স্বামীজি হাউ মাউ করে কাঁদছেন। কেঁদে স্বামীজি মাটিতে শুয়ে পড়লেন। শুয়ে পড়ে স্বামীজি কাঁদছেন আর ভাবছেন যে আজ আমার ভারতবাসী দুবেলা দুমুঠো খেতে পায় না, অর্ধাহারে থাকে,
আজ আমি এই এত এত মানে এই এই সুন্দর জায়গায় শোয়া, এই এত মানে বড় লোকের এতে থাকা আমার পক্ষে কাঁটার বিছনার মতো মনে হচ্ছে। সেই এক ঘটনা স্বামীজির হয়েছিল। স্বামীজি তখন বেলুড় মঠে, বিজ্ঞানানন্দ মহারাজ স্বামীজির পাশের ঘরে শুয়ে আছেন। দেখছেন স্বামীজির শয়ন ঘর থেকে কান্নার শব্দ আসছে। স্বামীজি বিজ্ঞানানন্দ মহারাজ ভেবেছিলেন স্বামীজির বুঝি শরীর খারাপ হয়েছে। তাড়াতাড়ি স্বামীজির ঘরে এসে স্বামীজিকে ডাকছেন, স্বামীজি, স্বামীজি, আপনার কি শরীর খারাপ হয়েছে? স্বামীজি শুনতে পেয়ে চুপ করে গেলেন। বলে, পেশন, তুই এসেছিস? না রে, আমার শরীর ঠিক আছে। আমার দেশের লোকের জন্যে আজ আমার খুব মনটা খারাপ হয়ে গেল, তাই জন্যে আজ আমি এত কাঁদছি যে আমার দেশের লোকের এই অবস্থা থেকে কিভাবে আমি উন্নতি করব, কি করব, এই জন্যে এই ভেবে আমি কাঁদছি ভীষণ। স্বামীজি আমেরিকায় এলেন, প্রথম দিনেই জয় করে নিলেন আমেরিকাবাসীর হৃদয়। ঠাকুর বলেছিলেন না, নরেন লোক শিক্ষে দেবেন। কাশীপুর বাড়িতে ঠাকুর লিখেছিলেন আর বলেছিলেন, নরেন দেশে বিদেশে হাঁক দেবে, হাঁক পারবে। স্বামীজি তো দেশেতে হাঁক পেড়েছিলেন, দেখেছেন, সারা ভারত ঘুরেছেন, যেখানে যেখানে গেছেন সেখানে সেখানে স্বামীজির জয়গান। আর আজকে প্রথম দিনে চিকাগো ধর্ম মহাসম্মেলনে প্রথম দিনেই আমেরিকাবাসীর মন জয় করে নিয়েছিলেন। প্রতিদিন স্বামীজির বিষয়ে আমেরিকার যত সংবাদপত্র ছিল, প্রতিটা সংবাদপত্রে স্বামীজির বিষয়ে বড় বড় করে লিখত। সেই সব কথা যদি বলতে থাকি আর শেষ হবে না বলা। স্বামীজির ওখানে নামই হয়ে গেছিল সাইক্লোনিক মঙ্ক। স্বামীজিকে নাম দিয়েছিলেন। স্বামীজি সেই অধিবেশন চলেছিল 11 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর। স্বামীজি প্রতিটা অধিবেশনে ভাষণ দিয়েছিলেন। যখন কর্তৃপক্ষ দেখছেন সমবেত শ্রোতারা হয়তো আর বসতে চাইছে না, তারা তক্ষুনি ঘোষণা করে দিলেন, এই অধিবেশনে সর্বশেষ বক্তা স্বামী বিবেকানন্দ। সঙ্গে সঙ্গে সমস্ত শ্রোতা চুপ করে বসে থাকতেন, স্বামীজির ভাষণ শুনতেন। ওখানে বিজ্ঞানেরও অধিবেশন হয়েছিল। সেই সায়েন্স কংগ্রেসেও স্বামীজি ভাষণ দিয়েছিলেন এবং সেখানেও স্বামীজির ভাষণ অত্যন্ত মনোগ্রাহী হয়েছিল। প্রতিটা ভাষণ স্বামীজির মনোগ্রাহী হয়েছিল। অত বড় বড় বক্তা, অত বড় বড় মনীষীরা এসেছিল, কিন্তু কারো ভাষণ এত মনোগ্রাহী হয়নি। স্বামীজিকে বলেছিলেন যে, দেখুন স্বামীজি, আজ এই ধর্ম মহাসম্মেলনে সকল ধর্মের গ্রন্থগুলো আমরা রেখে দিয়েছি, কিন্তু সবার শেষে কিন্তু আমরা গীতাকে রেখেছি। স্বামীজি কিন্তু সঙ্গে সঙ্গে বললেন, স্বামীজির প্রত্যুৎপন্ন মতি আপনাদের বলিনি, যেখানে যেটা বলতে হবে
স্বামীজি প্রত্যুৎপন্ন মতিতে সেখানে সেটাই বলতেন। স্বামীজি কিন্তু কোনো রাগলেন না। আমরা হলে হয়তো রেগে যাব, স্বামীজি কিন্তু রাগলেন না। স্বামীজি কিন্তু পরিহাস ছলেই বললেন, তা তো রাখতেই হবে। একটা বিশাল অট্টালিকা করতে গেলে তার ভিতটা তো শক্ত দিতে হবে। তা ওই জন্যে গীতার মতো গ্রন্থকে নিচে ভিত্তির স্বরূপ দিয়েছেন, ঠিকই করেছেন। এইরকম স্বামীজি পরিহাস করতেন। স্বামীজি হাসতেন, পরিহাস করতেন, স্বামীজির গুরুও করতেন। স্বামীজিকে একবার বলতেন যে, স্বামীজি আপনি এত ধর্মের কথা, এত গূঢ় তত্ত্ব কথা বলতে বলতে এত পরিহাস কি করে করেন? স্বামীজি বলতেন যে, আমার যখন পেটের যন্ত্রণা হয় তখন ছাড়া আমি সব সময় পরিহাস করতে পারি। স্বামীজি শিখেছিলেন এটা তার গুরুর থেকে। রাখাল মহারাজ ব্রহ্মানন্দ স্বামী বলতেন যে, আপনি অত হাসাবেন না মশাই, আমাদের পেট ফেটে যাচ্ছে। ঠাকুরকে বলতেন। ঠাকুরের অত ভাব, অত সমাধি, অত গূঢ় তত্ত্বকথা, কিন্তু তার মধ্যে ঠাকুর প্রতিটা এতে পরিহাস করতেন। প্রতিটা জিনিস, পরিহাসের জিনিসগুলো অঙ্গভঙ্গি করে ঠাকুর দেখিয়ে দিতেন। যেমন গুরু তেমন শিষ্য। আজকে এই অবধি রাখছি। আবার সেই আমার অনুরোধটা আবার আপনাদের কাছে করছি, আপনারা এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আমাদের রোজকার যা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের নোটিফিকেশানগুলো আপনাদের কাছে যথা সময় চলে যাবে ও আপনারা শুনতে পারবেন। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।